চোখে কাজল, নাকে নলক, চুলে লম্বা বেনি, ঢোলা ঢালা পোশাক পরা, সারা অঙ্গখানি। মাইয়ার দিলটা কেমন জানি, ও মাইয়ার দিলটা কেমন জানি। ও ছোট রানী, বড় রানী, কি ব্যাপার? রান্না কত দূর? এত সময় লাগে রান্না করতে? মাঠের কাজগুলো কে করবে শুনি? ওই দেখো দিদি, শুরু হয়ে গেছে শ্বশুরের বেটার চেঁচামেচি। এই যে খাবার রেডি আছে, এখানে এসে খেয়ে যাও দেখি। দিদি, ওই শ্বশুরের বেটার খাবারটা আমাকে দাও দেখি। ওকে খাবার দিয়ে আমরা মাঠে যাই। আচ্ছা ঠিক আছে, দেরি হলে আবার ওই শালার বেটার কথা শুনতে হবে। এই যে ছোট রানী, বড় রানী, তা রান্না করতে করতে তো দুপুর গড়িয়ে গেল। মাঠে যাওয়ার কথা কি মনে আছে? সে আবার ভুলে যাওয়ার কথা নাকি, সে তো রোজই করছি। দিদি, হয়েছে তোমার, এখন চলো। এসব বলে তারা দুজন মাঠের দিকে যেতে থাকে। তখন তাদের দেখে বল্টু শিয়াল হেসে হেসে বলে, মায়েরি, ভাগ্যগুণে এমন দুটো বউ পেয়েছি, ওরা মাঠে হাল চাষ করবে আর আমি বিছানায় শুয়ে শুয়ে মুড়ি চাবাবো। হা 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 হা। কিছুক্ষণ পর, হ্যাঁ রে ছোট, অনেকক্ষণ হয় চাষ করছি, হাঁটতে হাঁটতে তো পায়ের ব্যথা ধরে গেল, আর যে পারছি না রে ছোট। দিদি, তুমি তো হাঁটতে পারবেই না, সকাল থেকে যে তুমি না খেয়ে আছো। চলো এখন দুজন মিলে কিছু খেয়ে তারপর বাকি কাজ করব। এই বলতে বলতে সেখানে বানর ও কিংকং চলে আসে এবং দুই বউকে দেখে বলে, আরে আরে দেখ বানর, বল্টুর ওই দুই বউ কিভাবে মাঠে হাল চাষ করছে। এমন পরিশ্রমী বউ এই শিয়াল পাড়ার আর কোনো একটাও নেই। বল্টুর কপাল ভালো বলতে হবে। আর শালা আমার বউ সারাদিন শুধু টিভির সিরিয়াল নিয়ে ব্যস্ত। কাজের কথা বললে হয়তো ঝাড়ু নয়তো লাথি মেরে বের করে দেয়। কি খাটাস মার্কা বউ রে বাবা! কাজের কথা বললে সাপের মতো তো এড়ে আসে। তুমি তো তোমার দুঃখের কথা বললে, আর আমার কথা শুনবে? তুমি তো শুনলে এই বন ছেড়ে পালাবে। আমার বউকে কাজের কথা কিছু বললে সে তো রামদানি আমার গলায় বসে। আর জীবনের মায়া কার না আছে বলো? তাই তো আর কিছু বলি না, সব কাজ নিজে করে ফেলি। আচ্ছা চল এবার, বেশি দেরি হয়ে গেলে বউয়ের হাতে আবার মার খেতে হবে রে। এসব বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে তারা দুই বউ বলে, দিদি, এদিকে তো সব কাজ শেষ হয়ে গেল, চলো এবার বাড়ি যাই। ওদিকে তো আবার শ্বশুরের বেটাকে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ চল, বড্ড দেরি হয়ে গেছে রে। এসব বলে তারা দুই বউ বাড়ির পথে যেতে থাকে। ওদিকে বল্টু শিয়ালের কাছে বনের সর্দার বাঘ যায়, আর বাঘ বলে, বল্টু, এই বল্টু, বাড়িতে আছিস নাকি রে? কে? আরে, সর্দার সাহেব যে, তা কি মনে করে এই গরিবের বাড়িতে? শোন, আগামীকাল আমার জমিতে হাল চাষ দিতে হবে রে। তা তুই কি হাল চাষ দিতে পারবি? শুনলাম তোর দুই বউ নাকি মাঠে খুব সুন্দর হাল চাষ করে রে। একদম ঠিক শুনেছেন, আমার দুই বউ একদম খাঁটি সোনা সর্দার সাহেব। যেদিকে নিয়ে যাব ওরা সেদিকেই যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, কালকে আপনার জমি চাষ হয়ে যাবে। তাহলে তো ভালোই হলো রে। তা তো হবেই, ভাগ্যক্রমে এমন দুটো বউ পেয়েছিস। তবে সাবধান, বেশি লাভ করতে গিয়ে শেষে আবার বিপদে পড়িস না। এই নে টাকা, আগামীকাল সময় মতো চাষটা করে দিস। তাহলে আমি আসি রে। এসব বলে বাঘ সেখান থেকে চলে যায়। এদিকে দুই বউ বাড়িতে আসতে না আসতেই বল্টু শিয়াল বলে, এই যে ছোট বউ, বড় বউ, তোমরা চলে এসেছো দুজনে। শোনো তবে, কালকে তোমাদের অর্ডার এসেছে, কাল সকালে সর্দারের জমিটা চাষ করে দিয়ে আসবে। কি গো দিদি, এই শ্বশুরের বেটা এসব কি বলছে? আমরা অন্যের হাল চাষ করতে পারবো না। কি? তোর এত বড় সাহস আমার মুখের উপর দিয়ে কথা বলিস? কাল সকাল সকাল সর্দারের জমি চাষ করে দিয়ে আসবি?
নইলে এই দুই শালির পেটের খাবার একদম বন্ধ। যা এখন তাড়াতাড়ি আমার জন্য রান্না করে নিয়ে আয়। এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। এরপর শিউলি বলে, দিদি, এই শ্বশুরের বেটার অত্যাচার আর যে সহ্য হচ্ছে না দিদি, এবারে এর একটা ব্যবস্থা করতেই হবে। বাবা কি দেখে যে এই খারাপ শিয়ালের সাথে আমাদের বিয়ে দিয়েছিল, জীবনটা একেবারে তেজপাতা করে দিল। আচ্ছা ঠিক আছে, তা দেখা যাবে, এখন ঘরে চল দেখি, মেলা কাজ পড়ে আছে। এসব বলে তারা দুজন ঘরে চলে যায়। এভাবে কেটে যায় সেই দিনটি। পরের দিন বল্টু শিয়াল পাপিয়া নামের এক শিয়ালিনীকে বিয়ে করে নিয়ে আসে। তাকে দেখে দুই বউ বলে, দিদি, এই দিদি, এই মেয়ে আবার কে গো, যে আমার স্বামীর সাথে দাঁড়িয়ে আছে? এই মেয়ে, কে তুমি? কি গো, এরা কারা গো? আমি তো এর বিয়ে করাবো। তা আপনারা বুঝি আমার ননদ টনদ হবেন, তাই না? আরে ছোট, এসব আমি কি দেখছি রে? শ্বশুরের বেটা, ঘরে দুটো বউ থাকতে তুই আবার বিয়ে করেছিস? আমাদের তো তুই মাঠে হাল চাষ করতে পাঠাস, তা এই বউকে দিয়ে তুই কি চাষ করতে পাঠাবি বল দেখি? কি, তার মানে এরা তোমার বউ? শালা আটখোরের বেটা, তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি? শেষমেশ কিনা এই সতীনের ঘর করতে হবে আমার। দাঁড়া, তোর বিয়ে করার স্বাদ আমি জন্মের জন্য ঘুচিয়ে দেব। ওরে ওরে, এই তিন বউ তো দেখছি আমাকে এবার লেবুর মতো চেপে চেপে মারবে। পালা বল্টু পালা, এই বয়সে তিন বউয়ের হাতে মার খেতে পারবো না, তার থেকে বরং এদের এখান থেকে পালাই যাই। আরে এই শ্বশুরের বেটা, এখন পালাচ্ছিস কোথায়? দাঁড়া, তোর বিয়ে করার স্বাদ মেটাবো। আজ তোকে দিয়ে এখন থেকে হাল চাষ করাবো। দাঁড়া বলছি শ্বশুরের বেটা, ও আমাদেরকে দিয়ে হাল চাষ করিয়েছে, এর প্রতিশোধ আমাদের নিতেই হবে। ওরে আমার গুলু গুলু বউরা রে, আমাকে এবার ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন কোনো বউ দিয়ে হাল চাষ করবো না। এই আমি কান ধরছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এরপর তারা তিন বউ মিলে বল্টু শিয়ালকে ধরে বাড়িতে নিয়ে যায়। তোমরা আমাকে আর মেরো না গো। ও বাবা, ও মা, ও বাবা, ও মা, ও বাবা, ও মা। এই মিনসে সেই সকালে গাড়ি নিয়ে বের হয়েছে, এখনো বাড়িতে আসার কোনো নামই নেই। ঘরে কোনো বাজার নেই, সেদিকে কি আর ওনার খেয়াল আছে? আজ বাড়িতে আসুক, ওকে দেখাবো মজা। এক নজর না দেখিলে তোমায় দুনিয়া আন্ধার হয়। তুমি আমার জীবন রে বউ, তুমি তুমি আমার জান। ও বউ তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। শ্বশুরের বেটা, তোর এতক্ষণে বুঝে আসার সময় হলো? সারাদিন বাড়িতে আসার কোনো নাম নেই, এতক্ষণে বউ বউ করছে। বউয়ের জন্য এখন প্রাণ যাচ্ছে, আমি তো আজ তোর প্রাণ বের করে নিব রে। এই বউ, মারিস না রে, খুব লাগছে আবার। আর কখনোই দেরি করে আসবো না, আজকের মতো ক্ষমা করে দাও বউ। আমার লক্ষ্মী বউ যে তুমি, এভাবে জামাইকে মারলে সবাই ছিছি করবে যে। তুমি কি তাই চাও বলো? ঠিক আছে তাহলে, আজকের মতো ছেড়ে দিলাম, এরপর যেন আর কখনো এমন দেরি করে বাড়িতে ফিরতে না দেখি, কথাটা মাথায় ঢুকিয়ে রেখো। বউ, তাহলে আমাকে এখন কিছু খেতে দাও বউ। সারাদিন গাড়ি চালিয়ে আমার খুব ক্ষুধা পেয়েছে, শরীরটাও কেমন জানি দুর্বল দুর্বল লাগতেছে। ঠিক আছে, তোমাকে খাবার দিচ্ছি। ঘরে কোনো খাবার নেই বুঝেছো, যা ছিল তাই রান্না করেছি আজ। কাল সকালে উঠে তোমাকে বাজারে যেতে হবে, তারপর আমি রান্না করব, বুঝলে? মিনসে এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। কাল যে এত করে বললাম সকালে বাজারে যেতে হবে, তারপর রান্না হবে, এই কথা কি এখনো ওনার কানে ঢোকেনি নাকি? হ্যাঁ, দাঁড়া, পানি ঢেলে দিয়ে আমি ওর ঘুম এখনই ছুটাচ্ছি।
এই ঢেপি ঢেপি, বাইরে কাপড় চোপড় শুকাতে দিলে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আসো। বৃষ্টি এসেছে, বৃষ্টি। ঘরে চাল ফুটো হলো কবে? তুমি তো আমাকে বলনি। কি তুমি পানি মারছো? আমি ভাবছিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আহা বউ, এত সকালে তুমি আমার গায়ে পানি মারলে কেন? পানি ঢালার মতো আর কোনো জায়গা পেলে না, নাকি শেষমেশ আমার গায়েই মারতে হলো পানি? এত সুন্দর ঘুমটা তুমি আমার নষ্ট করে দিলে। এত জ্বালা আর ভালো লাগে না আমার। একটু ঘুমিয়েও শান্তি নেই দেখছি। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, ঘুমাইলে তোর স্মৃতিগুলা ভুইলা থাকি রে। আরে শ্বশুরের বেটা, এই অশান্তির মধ্যে আবার গান বলছিস তুই? আমি শান্তি দেই না তাই না? তোর কোন বউ শান্তি দেয় শুনি? যাই হোক, বাদ দাও। কালকে যে তোমাকে এত করে বললাম সকালে উঠে তোমাকে বাজারে যেতে হবে, তুমি খেয়ে গাড়ি নিয়ে বার হবে। ঘরে যে কোনো বাজার নেই, কি রান্না করব আমি? এখন আমি তোমাকে ভালো কথা বললেও যাও নতুন বিয়ে করে আনো, দেখবে কত শান্তি দেয় তোমায়। হ্যাঁ হ্যাঁ, তাই করব আমি। এই জীবনে তুমি তো আর আমাকে শান্তি দিলে না, এখন বিয়ে করে বউ আনলে যদি তাও একটু শান্তিতে থাকতে পারি। আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? কি বাবা, আজ এত সকালে বাজারে এলে যে, তাও আবার মন ভার করে? বাড়িতে কিছু হয়েছে নাকি? সে কথা বলবেন না মামা, বইয়ের জ্বালা বড় জ্বালা। এই বইয়ের জ্বালায় আমি একটু শান্তিতে ঘুমোতেও পারিনি। সকাল সকাল পানি মেরে আমার কাঁচা ঘুমটা ভেঙে দিল। মামা, আপনার খোঁজে কি ভালো কোনো পাত্রী আছে? আমি ভাবছি আরেকটা বিয়ে করব। এই বউ দিয়ে আর হবে না, আমাকে একটুও শান্তিতে থাকতে দেয় না। হ্যাঁ বাবা, আছে তো। আমার একটা ভাগ্নি আছে, খুব ভালো মেয়ে। তুই চাইলে আমি কথা বলে দেখতে পারি। হ্যাঁ মামা, আপনি আজই কথা বলেন। বিয়ের তারিখ পাকাপাকি করুন, আমি আর দেরি করতে চাই না। এখন আমাকে কিছু মাস দিন, তাড়াতাড়ি বাজার শেষ করে বাড়িতে যেতে হবে, নইলে এই বউ আবার শুরু করে দিবে। আজকের দিনটাই তো আমার ভাগ্নি জামাই হলে আর কোনো চিন্তা নাই, তখন শুধু শান্তি আর শান্তি। আমি তাহলে আজই যাব বিয়ের দিন তারিখ পাকাপাকি করতে। এই মিনসে, সে কখন বাজারে পাঠালাম, এখনো বাড়ি আসার কোনো নামই নেই। আর কিছু বললেই তো দোষ হয়ে যাবে। আমি নাকি শান্তি দেই না, আজ শুধু বাড়িতে আসুক, ওর বাজার আমি ওকে দিয়েই খাওয়াবো। এক নজর না দেখিলে তোমায় দুনিয়া আন্ধার হয়। তুমি আমার জীবন রে বউ, তুমি তুমি আমার জান। বউ তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বউ, ও আমার লাল টুকটুকি বউ, বাইরে এসে দেখো, আমি অনেকগুলো বাজার এনেছি, এগুলো একটু ধরো। শ্বশুরের বেটা, সেই কোন সকালে তুই বাজার করতে গিয়েছিস? এখন তোর আসার সময় হলো? এই বউ, তুমি এসব কি করছো? এভাবে সবজিগুলো ছুঁড়ে মারছো কেন? তাহলে তো নষ্ট হয়ে যাবে, তখন রান্না করবে কিভাবে? আমি আজ রান্না করব না তো, সব সবজি আজ তোকে কাঁচায় খাওয়াবো। দেরি করে বাজার থেকে আসার শিক্ষা তোকে আমি দিয়েই ছাড়বো আজ। খা কর, খা কর, খা বলছি, বেশি করে খা। তোর না অনেক খিদে পেয়েছে। হ্যাঁ লাগছে। এই বউ, করছো কি? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এসব কাঁচা সবজি কি কেউ খায়? তুমি যে আমাকে খাওয়াচ্ছ, দাঁড়াও আমি কালই বিয়ে করে নতুন বউ ঘরে আনবো, তখন বুঝবে মজা। হ্যাঁ হ্যাঁ, তোমার যা ইচ্ছে তাই করো গিয়ে, আমার কি ইচ্ছে বোঝার দরকার নেই। কোন পাপ করেছিলাম যে তোমার মতো জামাই জুটেছে আমার কপালে। এক নজর না দেখিলে তোমায় দুনিয়া আন্ধার হয়। তুমি আমার জীবন রে বউ, তুমি
তুমি আমার জান, ও বউ তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। কি গো, তোমার সাথে এই মেয়েটা কে গো? বউ সাজানো, তুমি আবার এই কাকে ধরে আনলে গো? আরে আরে, তুমি এসব কি বলছো? আমি কেন অন্যের বউ আনতে যাব? এটা আমার বউ, একদম নিজস্ব বউ। তোমাকে তো কালই বললাম যে আমি বিয়ে করব, তুমি তো বললে করতে, তাই তো করছি। এখন বলছো অন্যের বউ? ওরে শ্বশুরের বেটা, আমি তো একটু রাগ করে বলেছিলাম, তাই বলে তুমি সত্যি সত্যি করে বিয়ে করে আনবে? হায় রে, আমার কপাল বুঝি পড়লো। কেন যে রাগ করে এসব বলতে গেলাম, এখন আমার ঘরে সতীন এসে জুটলো গো। আরে বউ, তুমি এমন হা হুতাশা করছো কেন? নতুন বউ বাড়িতে আসছে, তুমি একটু আদর যত্ন করে ঘরে নিয়ে যাবে, আমাদের বাসর ঘর সাজিয়ে দিবে। তা না করে তুমি বক বক করেই যাচ্ছ। সরো তো বউ, আমাদের ঘরে যেতে দাও। শোনো বউ, বাইরে তো দেখলে ওটা আমার বড় বউ। বড় বউ আমাকে কোনো শান্তি দেয় না। ওই বউয়ের জ্বালায় আমি ঘুমাতেও পারি না। এজন্য তোমার মামার কাছে তোমার নামে ভালো কথা শুনে বিয়ে করেছি। আশা রাখছি এখন একটু শান্তিতে ঘুমোতে পারবো। শান্তি না ছাই, শ্বশুরের বেটা বলে কি, ঘরে বউ থাকতে আবার বিয়ে করে এনেছে। শান্তি তুই কখনোই পাবি না রে, তোর জীবন আমি নরক বানিয়ে দিব। এই শ্বশুরের বেটা, উঠ ঘুম থেকে। এত বেলা পর্যন্ত কেউ পড়ে পড়ে ঘুমায় নাকি? তাড়াতাড়ি উঠ বলছি। কি গো, তুমিও আমার ঘুম নষ্ট করলে? একটু শান্তিতে থাকবো বলে তোমাকে বিয়ে করে আনলাম, তুমিও কি না ওই বউয়ের মতো শুরু করলে? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি, আরো করব। এত বেলা হয়ে গেল, কাজে না গিয়ে পড়ে পড়ে ঘুমালে হবে নাকি? যাও, এক্ষুনি কাজে যাও, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়া সে আর ম্যান। ও দাদা বিয়া করলাম কেন, ও দাদা বিয়া করলাম কেন। আর হবে না এভাবে মানুষের বুদ্ধি শুনে, এভাবে বিয়ে করা যাবে না। এবার আরো 2টা বিয়ে করব, নিজে পছন্দ করে, তাহলে নিশ্চয়ই মনের মতো বউ পাবো। ও বউ, বউ তোমরা কোথায়? দেখো তোমাদের জন্য আরো 2টা সতীন এনেছি আমি। কি কি বললি তুই? আরো আরো দুটো বিয়ে করে এনেছিস? আবার আমাদের বড় মুখ করে বলছিস, তোর লজ্জা করছে না? এই শিখা, তুই লাঠি নিয়ে আয়, আর আমি এই শ্বশুরের বেটার বিয়ের স্বাদ মিটিয়ে দেব। তোমরা আমাকে আর মেরো না গো। ও বাবা, ও মা, ও বাবা, ও মা, ও বাবা, ও মা। জঙ্গলের রাজা সিংহ একদিন তার গুহার সামনে বনের সকলকে ডেকে পাঠিয়েছিল। তারপর সকলের সামনে জঙ্গলের রাজা বলল, শোনো সবাই, অনেক ভাবনা চিন্তা করে আমি একটা নতুন আইন প্রণয়ন করার ব্যবস্থা নিয়েছি। আর সেটি হলো, এখন থেকে এই জঙ্গলে কেউ আর একে অন্যকে শিকার করতে পারবে না। দিন দিন প্রাণীরা অনেক হ্রাস পাচ্ছে, আর আমাদের ভয়ে এই জঙ্গল থেকে পালিয়ে যাচ্ছে, যেটি মোটেও কোনো ভালো কথা নয়। তাই আমি আজ থেকে এই আইন জারি করলাম যে এখন থেকে কোনো মাংসাশী প্রাণী অন্য প্রাণীদের শিকার করতে পারবে না। কিন্তু মহারাজ, আমরা এখন খাবো কি? আমরা তো তৃণভোজ প্রাণীদের শিকার করেই খাই। তাহলে এখন থেকে আমরা খাবো কি? এখন থেকে আমরা সবাই ঘাস খাবো, কিন্তু তবুও কেউ আর অন্য কোনো প্রাণীদের শিকার করব না। আর কেউ যদি আমার এই আইন ভেঙেছে, তাহলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আর এই কথাটা তোমরা সবাই মনে রাখবে।
ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আপনি যখন এই আইন বানিয়েছেন তাহলে নিশ্চয় আমাদের সবার মঙ্গলের জন্যই বানিয়েছেন। আমরা সবাই আপনার এই আইন একদম রক্ষা করব। তোমাদের কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো, কারণ তোমরা এখনো আমাকে অনেক বিশ্বাস করো। তাহলে তোমরা নিজেদের কাজে চলে যাও। এখন আমার বিশ্রাম নেওয়ার সময়। আর আমার কথা সবার যেন মনে থাকে, আজ থেকে আমরা একে অপরের বন্ধু। কেউ কাউকে কখনো ভয় পাবো না। সিংহের এমন নতুন আইন সবাই মানতে বাধ্য হলো। তারপর সবাই নিজেদের ডেরায় চলে গেল। শেয়াল গেল বাঘের কাছে। কি ব্যাপারটা কি ভাগ্নে, তুই তোর নিজের ডেরায় ফিরে না গিয়ে আমার কাছে আসলি কেন? তবে কি তুই আমাকে কিছু বলতে চাস? তুমি বলো মামা, মহারাজ সিংহ এটা কেমন আইন জারি করলো? মামার মাথাটা কি গেছে নাকি সেটাই তো আমি বুঝতে পারছি না। বড় বড় প্রাণীরা ছোট ছোট প্রাণীদের শিকার করবে না তো কি করবে বলো তো? ও বাবা, এখন থেকে নাকি তোমাদেরকেও আবার ঘাস খেয়ে থাকতে হবে। আমার কথা তো বাদই দাও, আমি তো সবকিছু খেয়ে থাকতে পারি, কিন্তু তুমি কি খাবে? কি আর করবো ভাগ্নে বল, সে যাই হোক, সে হচ্ছে এই বনের রাজা। তার মুখের ওপর তো আর কথা বলতে পারি না, তার কথা তো মানতেই হবে, কারণ এটাই যে নিয়ম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে ওইবারটা সিংহকে মেরে আমি ওর জায়গাটা দখল করে নিতাম আর প্রতিদিন হরিণ শিকার করে মজা করে খেতাম। খবরদার ভাগ্নে, এরকম কথা আর দ্বিতীয়বার বলিস নে। এই কথা যদি মহারাজ সিংহের কানে যায় তাহলে ও তোকে মেরেই ফেলবে। আর সিংহের সাথে লড়াই করার শক্তি যে আমারও নেই। এখন থেকে ঘাস খেয়ে দিন কাটাতে হবে, সবই কপালের লিখন। কি আর করা যাবে বল, তুই বরং এখান থেকে যা। বাঘের এরকম কথা শুনে শিয়াল সেখান থেকে চলে আসলো। শিয়াল কিছুতেই বাঘকে বোকা বানাতে পারলো না। শিয়াল তার ডেরা এসে ভাবতে লাগলো কি করে সিংহকে বোকা বানানো যায় আর কি করে প্রতিদিন শিকার ধরা যায়। বুদ্ধি একটা পেয়েছি, মানুষরা গ্রামে গ্রামে দোকান করে। আমি যদি এই বনে একটা মাংসের দোকান খুলি তাহলে তো আমার অনেক টাকা লাভ হবে, আর আমি প্রতিদিন সেখান থেকে মাংস ফ্রিতেও খেতে পারবো। আমি এক কাজ করি, ঝটপট একটা দোকান খুলে বসি, তারপর ভাববো মাংস কোথায় পাওয়া যায়। আর আমি একটা দোকান দিলে বাঘ ভাল্লুক সবাই এসে আমার দোকান থেকেই মাংস কিনে নিয়ে যাবে। এই বলে শিয়াল ঝটপট একটি দোকান খুলে বসলো। তারপর ভাবতে লাগলো কিভাবে মাংসের যোগান দেবে। এখন হলো মাংসের যোগান দেওয়ার পালা। এখন জঙ্গলের উপরে মাঠে গিয়ে কোনো একটা ছাগল বা হরিণকে শিকার করতে হবে, তারপর ওর মাংস এই দোকানে বিক্রি করব। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো গ্রাম থেকে ছাগল ধরে এনে সেই ছাগলের মাংসই আমি বিক্রি করছি। তাহলে তো আর মহারাজ সিংহের আইনও লঙ্ঘন করা হলো না। এতে করে আমার কিছু টাকাও হবে আর আমার পেটটাও ভরবে। এই বলে শিয়াল চললো জঙ্গলের মাঠের দিকে। জঙ্গলের মাঠে গিয়ে শিয়াল দেখলো একটি ছাগল মনের সুখে জঙ্গলের মাঠে ঘাস খাচ্ছে। তবে এই বেটাকে বুদ্ধি করে শিকার করতে হবে। এই মাঠে ওকে শিকার করা যাবে না, তাহলে তো কেউ দেখে ফেলতে পারে। ওকে নিয়ে যেতে হবে ঝোপের আড়ালে। যাই, ওকে কথার জালে ফাঁসিয়ে ঝোপের আড়ালে নিয়ে যাই, তারপর না হয় ওকে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে শিকার করে ফেলবো। এই বলে শিয়ালটি ছাগলের সামনে চলে গেল। শিয়ালকে দেখে ছাগল বলল, কে শিয়াল, তুমি এখানে কি করছো? নিশ্চয়ই ঘাস খেতে এসেছো, কারণ মহারাজ সিংহ তো বলেছে এই জঙ্গলে কেউই আর শিকার ধরে খেতে পারবে না। তাই ঘাস খাওয়া ছাড়া তো তোমার আর কোনো উপায় দেখছি না। আরে আমি হলাম শিয়াল পণ্ডিত, ঘাস খাওয়ার কোনো প্রয়োজন যে আমার নেই, তাই তোমরাই ঘাস খাও, বুঝেছো? ঘাস যদি খেতেই হয় তাহলে ওরা সবাই খাক, আমি তো গ্রাম থেকে মজাদার খাবার এনেই খাবো। মহারাজ সিংহ তো আর আমাকে কিছু বলেনি, বলেছে জঙ্গলের বাঘ ভাল্লুক এদেরকে। আমি তো অনেকগুলো খাবার চুরি করে এনেছি, ওতেই আমার বেশ কিছুদিন কেটে যাবে। ও বাবা, তাই নাকি?
তা বলি, তুমি মানুষদের কাছ থেকে কি কি খাবার চুরি করে নিয়ে এসেছো? আমি শুনেছি মানুষদের খাবার নাকি অনেক সুস্বাদু হয়। সে তো অনেক কয়েক প্রকার খাবার গো ছাগল, কোনটা রেখে কোনটা তোমাকে বলি? তুমিই বলো, তুমি কি কখনো মানুষদের খাবার খেয়েছো নাকি বলো তো? যদি তুমি না খেয়ে থাকো তাহলে আমার সঙ্গে চলো, আমি আজ তোমাকে মানুষদের খাবার খাওয়াবো। আমার কাছে অনেক খাবার আছে। না বাবা, আমি তো কোনোদিনও মানুষদের খাবার খাইনি, তবে তুমি যদি আমাকে খাওয়াও তাহলে আমি নিশ্চয়ই খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলো চলো আমার সাথে, আমার পিছু পিছু। আমি যে ওই খাবারগুলো ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছি, তোমাকে আমি ওই খাবারগুলো খাওয়াবো। এরপর ছাগল চললো শিয়ালের সাথে। ঝোপের আড়ালে পৌঁছে ছাগল দেখলো আশেপাশে খাবার খাওয়ার মতো কোনো খাবারই নেই। এই ব্যাপার কি শিয়াল, ঝোপের আড়ালে তো চলে এলাম, কিন্তু আশেপাশে মানুষদের খাওয়ার উপযোগীর মতো কোনো খাবারই তো দেখলাম না। তুমি তো সামনের দিকে তাকিয়ে আছো, একবার পেছনের দিকে তাকাও, সেখানেই তো আমি রেখেছি মানুষদের খাবার। শিয়ালের কথা শুনে ছাগল পেছনের দিকে তাকালো, আর তখন শিয়াল একটা ছুরি বের করে ছাগলকে মেরে ফেললো। যাক বাবা, ভালোই ভালোই এই ছাগলটাকে শিকার করতে পেরেছি। এখন আমি বরং এই কিছুটা মাংস গপ গপ করে খেয়ে নেই, আর বাকি মাংসগুলো দোকানে নিয়ে যাব বিক্রি করতে। মাংসের এমন সুন্দর গন্ধে মাংসাশী প্রাণীরা একা একাই আমার দোকানে চলে আসবে। এই বলে শিয়ালটি ছাগলের কিছু অংশ খেয়ে বাকি অংশটুকু নিয়ে গেল তার দোকানে। শিয়ালের মাংসের দোকানের খবর চারদিকে ছড়িয়ে পড়লো, তাই জঙ্গলের বাঘটি শিয়ালের মাংসের দোকান দেখতে আসলো। আরে বাহ মাগ্নে বাহ, তুই তো দেখছি বেশ কাজের কাজ করেছিস। তাহলে আমাকে এখন এটা তো বল, তুই এই মাংস কোথায় পেলি আর কোথা থেকেই বা এনেছিস? তুই কি তবে মহারাজ সিংহের আইন লঙ্ঘন করেছিস? ছি মামা, এসব তুমি কি বলছো কি বলো তো? আমি তো এই মাংসগুলো মানুষদের গ্রাম থেকে কিনে এনেছি, সেই জন্য মানুষদের অনেক টাকা দিতে হয়েছে আমার। আর আমি চাই জঙ্গলের সব পশুরা একদিন হলেও এই মাংস খাক, বুঝেছো তো? আমি এই মাংস কিনে এনেছি, মহারাজ সিংহের আইন আমি লঙ্ঘন করিনি। তার আইন লঙ্ঘন করার কি সামর্থ্য আমার আছে? আরে বাহ শিয়াল বাহ, তুই তো দেখছি বেশ বুদ্ধিমান। তোর এই কর্মকাণ্ডে আমাদের তো লাভ হচ্ছেই, তার উপরে জঙ্গলের কোনো পশু প্রাণীরও ক্ষতি হচ্ছে না। আচ্ছা, তোর কাছ থেকে মাংস খেতে হলে আমাকে কি দিতে হবে? অনেক দিন হলো আমি মাংস খাই না, আজ খেতে খেতে মুখটা আমার একদম পচে গেছে। আমার বেশি কিছু চাই না মামা, তোমার গুহাতে পড়ে থাকা মোহরগুলো আমায় দিলেই হবে। ওই মোহর দিয়েই আমি গ্রাম থেকে মাংস কিনে আনবো, তারপর তুমি আবারও মাংস খেতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমনিতেও ওই মোহরগুলো আমার কোনো কাজেই আসে না। আমি বরং এখন তোর কাছ থেকে মাংস কিনে নিয়ে যাই, আর তুই বিকেল বেলা এসে আমার গুহা থেকে ওই মোহরগুলো নিয়ে যাস। বাঘটি শিয়ালের দোকান থেকে মাংস কিনে নিয়ে চলে গেল। শিয়ালের ভালোই মাংস বিক্রি হচ্ছিল। শিয়ালের মাংস বিক্রি করার কথা মহারাজ সিংহের কানে যায়, তাই সে ভাবতে লাগলো, জঙ্গলে নাকি একটা শিয়াল মাংসের দোকান দিয়েছে, তাহলে সে মাংস পাচ্ছেটা কোথায়? তাছাড়া ও মাংসের জোগানি বা কি করে দিচ্ছে সেটা তো আমাকে জানতে হবে। যাই, আমি বরং এখন শিয়ালের মাংসের দোকানেই যাই, দেখি ও আবার আমার আইন লঙ্ঘন করেছে কিনা। এই বলে সিংহ যেতে লাগলো শিয়ালের দোকানে। শিয়ালের মাংসের দোকানে গিয়ে সিংহ দেখলো দোকানে শুধু মাংস আর মাংস। কি ব্যাপার শিয়াল, তোর দোকানে তো দেখছি শুধু মাংস আর মাংস। তা বলি, এই মাংসের জোগান তুই কি করে দিচ্ছিস? তুই কি আবার আমার বানানো আইন লঙ্ঘন করেছিস নাকি? না 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 না, আমি আপনার আইন লঙ্ঘন করিনি। আমার ঘাড়ে আর কটা মাথা যে আমি আপনার আইন লঙ্ঘন করব? এই মাংসগুলো তো আমি মানুষদের গ্রাম থেকে কিনে নিয়ে এসেছি,
আপনি হয়তো জানেন যে মানুষরা তাদের গ্রামে গৃহপালিত পশু প্রাণী পালন করে আর বিপদে পড়লে ওগুলো তারা বিক্রি করে। আমি তো মানুষদের কাছে এই পশুগুলো কিনে নিয়ে এসেছি। জঙ্গলের পশু প্রাণীদের অল্প অল্প মাংসের নেশা থেকেই থাকে, তাই তো আমি ওদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। আরে বাহ শিয়াল বাহ, তুই তো দেখছি বেশ ভালোই কাজ করেছিস। তা বলি, তোর দোকানের মাংস তো একবার খেয়ে দেখতেই হচ্ছে। তোর যা প্রয়োজন হয় তুই বিকেল বেলা আমার কাছে এসে নিয়ে যাস, আর আমি এখন তোর দোকান থেকে মাংস কিনে নিয়ে যাচ্ছি। এই বলে মহারাজ সিংহ শিয়ালের দোকান থেকে মাংস কিনে নিয়ে যায়। এভাবে শিয়ালের দোকানের মাংস বিক্রি করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে গেল। আরে বাহ, প্রথম দিন ব্যবসা করেই তো অনেক ভালো লাভ করলাম আমি। এখন যাওয়া যাক, বাঘ আর সিংহের গুহা থেকে অনেকগুলো মোহর নিয়ে আসা যাক। তারপর আমি সেই মোহরগুলো নিয়ে মানুষদের গ্রাম থেকে মাংস কিনে নিয়ে খাবো। তাহলে তো আমার উপর আর কেউ আদেশ উপদেশ করতে পারবে না। আমি হব নিজের মর্জির মালিক। এখন যাই, জঙ্গলে গিয়ে আরেকটা ছাগল শিকার করে নিয়ে আসি। এদিকে মহারাজ সিংহ কিছুতেই শিয়ালকে বিশ্বাস করতে পারছিল না, তাই সিংহ তার একটি গুপ্তচর কাককে রাখলো। শোন কাক, আমার কিছুতেই ওই শিয়ালকে বিশ্বাস হচ্ছে না, তাই তুই ওই শিয়ালের উপর আচ্ছা করে নজর রাখ। দেখ ও কখন কি করে, তারপর এসে আমাকে বল। সিংহের আদেশ পাওয়া মাত্রই কাক চলল শিয়ালের পিছু নিতে। এদিকে শিয়ালটি আবারও একটি ছাগলকে বোকা বানিয়ে তাকে শিকার করে ফেললো। কাক সবকিছুই গাছের উপর থেকে দেখে ফেললো। মহারাজ সিংহ তো ঠিক কথাই বলেছিল, এই বেটা শিয়াল অনেক দুষ্টু। ও সবাইকে বোকা বানিয়ে জঙ্গল থেকে এরকম ছাগল শিকার করছে, তারপর ছাগলের মাংস জঙ্গলের সবাইকে মিথ্যে কথা বলে বিক্রিও করছে। এক্ষুনি মহারাজ সিংহের কাছে যাই আর গিয়ে খুলে বলি। কাক আর একটু দেরি না করে চলে গেল সিংহের কাছে। সিংহের কাছে গিয়ে কাক সবকিছু সিংহকে খুলে বলল। কাকের কথা শুনে সিংহের হলো ভীষণ রাগ। এক্ষুনি গিয়ে ধরে নিয়ে আয়। ও সবাইকে বোকা বানিয়ে এই জঙ্গলের প্রাণীদের শিকার করে তারই মাংস বিক্রি করছে। ও যে আবার আইন লঙ্ঘন করেছে, ওর বিচার করতেই হবে। তুই এক্ষুনি যা। সিংহের আদেশ পাওয়া মাত্রই বাঘ চলল শিয়ালকে ধরে আনতে। বাঘটি এক পর্যায়ে শিয়ালকে ধরে নিয়ে আসলো, আর বনের সব পশু পাখিরা আসলো শিয়ালের বিচার দেখার জন্য। তুই শিয়াল তো দেখছি খুব চালাক, তুই তো দেখছি আমার নিষেধ অমান্য করেছিস। আমি জঙ্গলের সবাইকে নিয়ে এত কষ্ট করে একটা আইন বানিয়েছি, কিন্তু আমি তোর মতো দুষ্টু শিয়ালের জন্য এই আইন কিছুতেই ভাঙতে চাই না। তোর সমস্ত কিছু কাক নিজের চোখে দেখে এসেছে, তাই আমার আর দ্বিতীয় কোনো সাক্ষীর প্রয়োজন নেই। তোকে তো এবার আমি সমস্ত পশু পাখির ওপর তুলে দিলাম, ওরাই তোর ন্যায্য বিচার করবে রে। ওরে বাবারে, মহারাজ সিংহ আপনি আমাকে মাফ করে দিন। এই তো দেখছি অতি চালাকের গলায় দড়ি হয়ে গেল। আমাকে আপনি মাফ করে দিন, আমি আর কোনোদিনও এমন অন্যায় করব না। শিয়ালের কোনো কথাই কেউ শুনলো না। জঙ্গলের সব পশু পাখিরা মিলে শিয়ালকে মেরে ফেললো। এখন শিয়াল মরে চ্যাপ্টা হয়ে মাটিতে পড়েই আছে।